আমার এখনো 18 বছর হয়নি দাদি, সবসময় তুমি এত বিয়ে বিয়ে করো কেন? জাবেদা পান চিবোতে চিবোতে বলেন, আগে মাইয়া মানুষের বিয়ে হইতো 10-12 বছর বয়সে, সেইখানে 16-17 কোনো ব্যাপার না। তাছাড়া তোরে তাড়াতাড়ি বিয়ে দিতে হইব। দেখোস না, রাস্তায় বাইর হইলে সবাই তোরে দেখার বাহানায় আগ বাড়িয়ে কথা কইতে আসে। পোলাগো মাথা ঘুইরা যায়। যুগ জামানা ভালো না বুঝলি? খালি আমার চাঁদের মতো নাতনিরে একটা রাজপুত্র দেখে বিয়ে দিতে পারলেই বাঁচি। বলেই পান খাওয়া দাঁত নিয়ে হাসতে শুরু করে জাবেদা। মায়া মুখ ভার করে। এই বয়স্ক মানুষ নিয়ে হয়েছে এক জ্বালা, সারাক্ষণ বিয়ে নিয়ে পড়ে থাকে। তার মতে পৃথিবীতে একমাত্র রূপবতী মেয়ে হলো মায়া। তবে শুধু তার কাছে না, কদমপুর গ্রামের সকলের চোখে মায়া পরীর মতো সুন্দর। পরী হিসেবে সবাই মায়াকে উদাহরণ দিয়ে থাকে। বাড়ির সকলেরই মনে ভয় থাকে মায়ার সৌন্দর্য নিয়ে। সবসময় সবাই চোখে হারায় তাকে। মায়া উঠে ঘরে চলে যায়। সারা ঘর জুড়ে অন্ধকার। ঘুলঘুলি দিয়ে মৃদু আলো এসে ছড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে। সে আলোতে পা টিপে টিপে ঘরে ঢোকে মায়া। জানালা খোলার উদ্দেশ্যে ছুটে যেতে চট করে পায়ের বুড়ো আঙুলে বাড়ি খায় কাঠের চেয়ারের সাথে। আহ, শব্দ করে ওঠে। চোখ মুখ খিঁচে পায়ের আঙুল চেপে ধরে বসে থাকে খানিকক্ষণ। তারপর আস্তে করে উঠে গিয়ে হাতড়ে হাতড়ে মোমবাতি ধরায়। দক্ষিণের জানালাটা খুলে দিয়ে বসে পড়ে সেখানেই। জানালার ফাঁক দিয়ে শোষো করে বাতাস ঢুকে সারা ঘর ভরে যায়। মায়ার শরীরে কাঁটা দিয়ে ওঠে। দমকা হাওয়ায় লম্বা খোলা চুলগুলো উড়ে এসে বাড়ি খায় মায়ার সারা মুখে। চোখের ঘন লম্বা পাপড়িগুলো বাতাসে নড়ে ওঠে এলোমেলোভাবে। দুহাত মেলে দিয়ে তর তাজা ঠান্ডা হাওয়া গায়ে মাখে সে। শিরশির করে ওঠে সারা শরীর। জানালার দিকে ঝুঁকে হা করে বাতাস গিলে নেয়। মন দিয়ে রাতের পরিবেশ উপভোগ করতে থাকে। সারা গ্রাম এখন নিস্তব্ধ। বিদ্যুৎ চলে গেছে। গ্রাম অঞ্চলের এই এক সমস্যা, একটু জোরে বাতাস বইলেই বিদ্যুৎ থাকে না। তখন গ্রামের মানুষ হারিকেন ব্যবহার করে। কদমপুর গ্রামের সব বাড়িতে যে বিদ্যুৎ আছে এমন না, অজপাড়া গা বলে কথা। এখনও অনেক বাড়িতে হারিকেনের ব্যবহার চলতে দেখা যায়। রাতের বেলা দূরের বাড়িগুলোতে এমন আলো দেখতে মায়ার বেশ ভালো লাগে। বিদ্যুৎ চলে যাওয়ার প্রতি রাতে মায়া জানালার ধারে বসে জ্যোৎস্না মাখা প্রকৃতি দেখে আর গুনগুন করে গান গায়। তার সাথে সঙ্গ দেয় প্রিয় বান্ধবী কলি আর ছোট ভাই পলাশ। একটু পর বাইরে থেকে মায়ার মা মুর্শিদা বেগমের ডাক শোনা যায়। মায়াকে এক নাগারে ডেকেই চলেছে সে। এই মায়া, অন্ধকারে ঘরের মধ্যে কি করছিস? বাইরে এত শুনে যা। মায়া আসে না। মায়ের ডাক যেন কান অবধি পৌঁছায়নি তার। মুর্শিদা আবারও ডাকেন, কিরে মায়া, বাইরে আয় না। পরপর কয়েকবার মুর্শিদা বেগমের ডাক পড়তেই হুড়মুড় করে মায়া বেরিয়ে আসে। তড়িঘড়ি করে মার সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে মা, ডাকছ কেন? মুর্শিদা পানসি মুখে বলে, শহর থেকে তোর পারুল খালা ফোন করেছে, তোর সাথে কথা বলতে চায়। কি করব? পারুল খালার কথা শুনে চট করে মন খারাপ হয়ে যায় মায়ার। মাথা নিচু করে গোমরা মুখ করে বলে, আমি কথা বলবো না মা, তুমি বলো। তাকে আমার ভালো লাগে না। বলেই মায়া ঘরে চলে যায়। ঘরে গিয়ে কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে হাঁটু মুড়ে। পিছন পিছন ছুটে যায় পলাশ। বোনের মন মতলবের অবস্থা সব সময় মতো ঠিক টের পেয়ে যায় সে। এ আপা, খালা তোর কি বলে রে? তুই সবসময় খালার থেকে পালিয়ে যাস কেন? খালা সবসময় তানভীর ভাইয়ের কথা বলে রে। মা কতবার বারণ করেছে, তাও কেন যে বুঝতে চায় না। আমার তাকে মোটেও ভালো লাগে না। মায়ের কথা শুনে পলাশের নিজেরও ভীষণ রাগ হয়। পারুর খালাকে বলতে ইচ্ছে করে অনেক কিছু, কিন্তু তা আর সম্ভব হয় না। কিছুদিন আগে ম্যাট্রিক দিয়েছে মায়া, তাই তার দুঃসম্পর্কের খালা তাকে শহরে নিয়ে নিজের কাছে রাখতে চায়। সেখানে ভালো কলেজে ভর্তি করাবে মায়াকে। মায়াকে নিজের ছেলের বউ করার খুব শখ তার, কিন্তু
মায়ের বাবা পারুলের দাম্ভিকতার কারণে তাকে তেমন পছন্দ করে না। তাছাড়া ছেলে সারা বছর বিদেশ থাকে, বিদেশি ছেলেদের কোনো ঠিক নেই, তাই সবসময় এড়িয়ে যায় তাদের। মায়া তার বাবা মায়ের বড্ড আদরের মেয়ে। বাবা সারোয়ার শেখ গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে অল্প বেতনে চাকরি করেন। মা মুর্শিদা বেগম ঘরের কাজ করে, পাশাপাশি বিভিন্ন ধরনের হাত পাখা বানিয়ে গ্রামের মহিলাদের কাছে দেয় বিক্রি করতে। মধ্যবিত্ত সারোয়ার শেখের খুব ইচ্ছা মেয়েকে শহরে ভালো কোনো কলেজে পড়ানো। পড়াশোনা বিষয়ে ছেলেমেয়েদের প্রতি তিনি খুব শক্ত। তার সামান্য বেতনকে কোনো রকম টেনে টুনে সংসার চালানোর পাশাপাশি দুই ছেলেমেয়ের পড়াশোনার খরচ বহন করেন তিনি। অর্থ সম্পদের অভাব থাকলেও তিনি চান ছেলেমেয়েরা অনেক পড়াশোনা করবে। কদমপুর গ্রামের বেশিরভাগ মানুষ অশিক্ষিত, নিম্ন মধ্যবিত্ত। এখানে মেয়েদের জন্য মেট্রিক পর্যন্তই বেশি। সেখানে সরোয়ার মেয়ের পড়াশোনার প্রতি খুবই আগ্রহী। ভর দুপুরে বেলা বিছানায় হাত পা ছড়িয়ে বিভোরে ঘুমাচ্ছে মায়া। পলাশ বারবার ডেকে যাচ্ছে, তবু ঘুম ভাঙেনি তার। মুর্শিদা ভাত খেতে ডাকতে এসে মায়ের বিছানার পাশে আলগোছে বসে পড়ে, হাত রাখে মেয়ের মাথায়। কি বিভোরেই না ঘুমাচ্ছে মেয়েটা। নয়ন ভরে দেখে তার ঘুমন্ত বাচ্চাকে। মায়ার অপরূপ সৌন্দর্য যেন গলে গলে পড়ছে। শিমুল তুলার মতো ধবধবে ফর্সা গায়ের রং, পাতলা গোলগাল মুখের আদল, ঘন কালো ভুরু জোড়া ফুটিয়ে তোলে তার মায়াবী মুখশ্রীকে। হাঁটু অবধি লম্বা চুলগুলো মেঘের মতো ভেসে বেড়ায়। ঘন পাপড়িযুক্ত ডাগর চোখের নিষ্পাপ চাহনি দিয়ে মায়া অতি সহজে মন কেড়ে নেয় সকলের। টকটকে পাতলা ঠোঁটের হাসিতে মুগ্ধ হয়ে যায় যে কেউ। মায়া এমনই একটা মেয়ে যাকে একবার দেখলে পলক পড়ে না কারো। মুর্শিদা দাঁত দিয়ে নখ কাটে মায়ার করে আঙ্গুলে, আলতো করে চুমু খায় কপালে। হাঁটু অবধি উঠে আসা সালোয়ারটা নামিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। মায়া একাত সেকাত করে নড়ে চড়ে আবার ঘুমোতে থাকে। একটু পর পলাশ এসে মায়ের কানের কাছে জোরে একটা চিল্লানি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। মায়া তখন ধরফড়িয়ে উঠে পড়ে, দ্রুত বিছানা ছেড়ে উঠে খাওয়া দাওয়া করার জন্য ধাওয়া করে পলাশকে। ধরে ঘর থেকে বের হতে চৌকাঠে পা বাঁধিয়ে উল্টে পড়ে যায় বারান্দায়। সাথে সাথে পাতলা ঠোঁট জোড়া কেটে গিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মায়া বারান্দা বেয়ে নেমে আসে উঠোনে। সরোয়ার ধমক দেয় পলাশকে। মায়াকে ধরে নিয়ে কলপাড়ে গিয়ে মুখে চোখে পানি দেয় মেয়ের। জাবেদা পান চিবোতে চিবোতে বলে, এই দুইটারে নিয়ে আর পারুম না যায়, সারাদিন খালি ধরাধরি নিয়ে থাকে। মায়েরে বিয়ে দিতে হইব এখন, একটা গেলে তো আরেকটা ঠান্ডা হইব। দাদির কথা শুনে দৌড়ে এসে পলাশ রাগ দেখে বলে, শোন দাদি, আপার কোনোদিন বিয়ে হবে না। আপাকে বিয়ে দিতে দিব না আমি, বুঝেছ? ওর বিয়ে হলে আমি একা হয়ে যাব না, আব্বা মা কষ্ট পাবে না, সব সময় খালি বিয়ে বিয়ে। তোমাকে আবার বিয়ে দেব, বুঝছ? জাবেদা পান খাওয়া দাঁতে খিলখিলিয়ে হেসে ওঠে। তোর বইনের মতো এত রূপ দেখা গায়ের পোলাগো তো মাথা ঘরে। বিয়ে দিয়ে দূরে পাঠাইয়া দিতে হইব, কয়দিন ঘরে রাখবি? দাদির মুখে আবার বিয়ের কথা শুনে মায়া গোমরা মুখ করে ঘরে চলে যায়। পলাশও যায় পিছন পিছন। দুপুর গড়িয়ে বিকেল। আজ যে মায়া শখ করে মায়া শাড়ি পরেছে। শাড়িটা তার মায়ের বিয়ের কলাপাতা রং, সাথে গাঢ় খয়েরি পারওয়ালা চুমকি বসানো শাড়িটা। মুর্শিদা বেগম ঘরের কাজ করতে গিয়ে পুরনো জামা কাপড় আলমারি থেকে বের করে গুছিয়ে রাখছিলেন। গোছানোর সময় পাশে বসেছিল মায়া, টুকটাক কাজ করছিল হাতে হাতে। হঠাৎ চোখ যায় তার শাড়িটার দিকে। ইচ্ছে হয় মায়ের বিয়ের শাড়িটা পরে দেখতে, তাকে দেখতে কেমন লাগবে মনে মনে কল্পনা করতে থাকে। মুর্শিদা পাশের ঘরে যেতেই দরজা বন্ধ করে দিয়ে মায়া চট করে শাড়িটা পরে ফেলে। আয়নায় নিজেকে দেখে লজ্জা পেয়ে যায় নিজেই। খানিকক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসে উঠোনে। জাবেদা বিশাল আকৃতির চোখ করে তাকিয়ে থাকে মায়ার দিকে। ভূত দেখার মতো চমকে যায় যেন। আহ্লাদে গদগদ হয়ে জাবেদা সবাইকে ডাকতে থাকে ঢোল পিটিয়ে।
আরে এ তো পরি দেখতাছি, তুই শাড়ি কখন পরলি? দেখছো কাণ্ড, শাড়িতে কত যে ভালো লাগতেছে আমার পরিটারে, খারা তোর মায়েরে ডাকি। জাবেদা জোরে জোরে চিল্লাতে শুরু করে, বাড়ি মাথায় করে ফেলে। কই গো পলাশের মা, দেখা যাও, ও পলাশ রে দেখা যা, তোর মারে ডাক দে, আমাগো সোনার কন্যারে দেখা যা তোরা, দিনের বেলায় চাঁদের আলো মাটিতে নাইমা আইছে। দাদির কথায় ভীষণ লজ্জা পায় মায়া, লজ্জায় মুখ লাল হয়ে ওঠে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে যায়, হাতের তালু ভিজে ওঠে। ধবধবে ফর্সা গায়ের তরতরে গরনের মায়াকে আজ কলাপাতা রঙের শাড়িটাতে চমৎকার মানিয়েছে। কোনো সাজগোজ ছাড়াই মায়াকে বড্ড সুন্দর লাগে, যে কোনো অবস্থাতে মায়াকে নজর কাড়া মনে হয়। তবে শাড়িতে যেন একটু বেশি জাবেদা রান্নাঘরে গিয়ে পাতিল উপুর করে তার উপরে সরিষার তেল ঢেলে দেয়। পাতিল থেকে আঙুলের ডগায় করে কালি এনে মায়ার চোখ জোড়া লাগিয়ে দিয়ে বলে, এইবার ঠিক আছে, মানাইছে বেশ। জাবেদার চিল্লা চিল্লিতে মুর্শিদা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিজের বিয়ের শাড়িতে মেয়েকে দেখে ভীষণ খুশি হয়, চোখের মনি চকচক করে ওঠে মুর্শিদার। একগাল হেসে মায়ার মাথায় হাত বুলিয়ে দেয়, বুকে টেনে নেয় মায়াকে। মুর্শিদের এমনভাবে জড়িয়ে ধরায় মায়ার চোখের কোণে পানি জমে যায়, লুকে এক হাতে চট করে মুছে ফেলে পানি। বড্ড সহজ সরল মেয়ে মায়া, অতি আদরে সহজেই কেটে ফেলে, মনটাও ভীষণ নরম। তবে শুধু কষ্ট পেলে সহজে প্রকাশ করতে পারে না মেয়েটা, বুঝতেও দেয় না কাউকে। অতি সরলতার অধিকারী মায়ার এই গুণের জন্য সে সকলের ভীষণ আদরের। তপ্ত দুপুরের কাঠফাটা রোদের উত্তাপে ঝলমল করছে চারিপাশ, ঝিরিঝিরি বাতাসের সাথে উকি দিচ্ছে হালকা মেঘও। মেঘ রৌদ্রের খেলায় সামিল হতে মায়া বের হয়েছে গ্রামের রাস্তায়। সাথে আছে প্রাণপ্রিয় সখী কলি। পলাশও এসেছে পিছু পিছু। রাস্তার এক পাশে শান বাঁধানো পুকুর ঘাট, পুকুরের পাড় ঘেঁষে কচি সবুজ দুর্বা ঘাস। টলটলে সেই পুকুরের পানিতে ছোট ছোট মেয়েরা ঝাপাঝাপি করছে, আর এক পাশে শাড়ি বেঁধে গা ভেজাচ্ছে হাঁসের ছানাদের দল। পলাশ একটা ঢিল ছুঁড়ে মারে পানিতে, সাথে সাথে ছানাগুলো চই চই শব্দ তুলে পালিয়ে যায়। কলি দুটো মাটির ঢেলা নিয়ে মায়ের হাতে দেয়, আর একটা নিজে ছুঁড়ে মারে পানিতে। ঢালাগুলো দুটো ধাপে ব্যাঙের মতো লাফিয়ে ডুবে যায় পানিতে। আজ অনেকদিন পর মায়া হাঁটতে বেরিয়েছে গ্রামের ভেতর। বেশিরভাগ সময় মায়া বাড়িতে থাকে, খুব একটা গ্রাম ঘোরা হয় না তার। সারাদিন কলি আর পলাশের সাথে হেসে খেলে দিন কাটায়। অনেকদিন পর পর তিনজনে মিলে ঘুরতে বের হয়, তবে বেশি দূর যেতে সাহস করে না, গ্রামের ভিতরে সীমাবদ্ধ থাকে। প্রতিবার ঘুরতে বেরিয়েই মায়া আগে প্রাণ ভরে বাতাস নেয় দুহাত মেলে দিয়ে। মুক্ত পাখির ডানা মেলে ছুটতে ইচ্ছে করে তার, কিন্তু করতে পারে না। মায়ার দেখা দেখি কলি আর পলাশও দুহাত মেলে দিয়ে বাতাস নেয়। দৌড়ে মাঠের এক মাথা থেকে ও মাথা ছুটে বেড়ায়। মায়া গুটি গুটি খালি পায়ে হাঁটতে থাকে জমির চিকন কাঁচা রাস্তা ধরে, গুনগুন করে গান ধরে কলির সাথে। প্রচণ্ড রোদ ওঠা সত্ত্বেও খলখলে বাতাস বওয়াতে মায়া শরীরের কাপড় এলোমেলো হয়ে যায়। এক হাতে চেপে রাখে কামিজের কোনা। তীব্র রোদের আলো গিয়ে ঠেকে মায়ের মুখ বরাবর। মাথায় ওড়না টেনে কপালে বা হাত ঠেকিয়ে রোদের তাপ আড়াল করে। এমন রোদে মাথা ধরে আসে, তবু এমন উষ্ণ খোলা হাওয়া গায়ে মাখিয়ে দুপুরের রোদে হাঁটতে বেশ ভালো লাগে মায়ের কাছে। মায়েরা হাঁটতে হাঁটতে কিছুটা পথ সামনে এগিয়ে যায়। খানিকটা পথ যেতেই হঠাৎ ঝপঝপ করে শুরু হয়ে যায় বৃষ্টি। বড় বড় সে বৃষ্টির প্রতিটি ফোঁটা কোনো আগাম বার্তা ছাড়াই অসময়ে বৃষ্টি যাকে বলে। বৃষ্টি দেখে পলাশ চেঁচিয়ে হাততালি দেয়, লাফিয়ে উঠে বলে, কি মজা, খেক শিয়ালের বিয়ে। আপা দেখছিস শিয়ালের বিয়ে? রোদের মাঝে বৃষ্টি হলে নাকি শিয়ালদের বিয়ে হয়। ভিজবি? চল না আমরা ভিজি। মা ধমকে ওঠে পলাশকে। নিজের ওড়না দিয়ে পলাশের মাথা ঢাকতে ঢাকতে বলে, রাস্তার মাঝে ভিজলে আব্বা বকবে পলাশ।
ভিজলে জ্বরে পড়বি, দেখবি একটু পরেই থেমে যাবে। এমন বৃষ্টি বেশিক্ষণ থাকে না, বুঝেছিস? কলি ওড়না দিয়ে মাথা ঢেকে নেয়, মায়ার হাত টেনে দৌড়াতে থাকে জোরে জোরে। চেঁচিয়ে পলাশের উদ্দেশ্যে বলে, পলাশ, তুই দাঁড়ায় এইখানে ভিজতে থাক। তুই তাও ভিজতে পারবি, আমরা পারবো না। মেয়ে মানুষ রাস্তায় দাঁড়ায় ভিজলে লোকে খারাপ কইব, তোর আব্বার কাছে নালিশ দিব। কলিরা দৌড়াতে থাকে। ওদের দৌড়ানো দেখে পলাশও ছুটে যায় পিছন পিছন। দৌড়ে গিয়ে তিনজনের রাস্তার অপর পাশের বড় একটা আম গাছের নিচে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে। মায়া ভীষণ অসুবিধায় পড়ে যায়। অনেকখানি পথ আসার পর বৃষ্টি নামায় মাঝ পথে আটকে থাকাকে দুশ্চিন্তা হতে থাকে। বৃষ্টি তো থামছে না রে কলি, আজ কেন যে বের হইতে গেলাম, কে জানে এমন হইব। কেউ যদি দেখে ফেলে বাড়িতে বলে দেবে। বৃষ্টি কখন থামবে কে জানে। আকাশের দিকে উকি ঝুঁকি মেরে কলি বলে, আরে থাইমা যাইব, আরেকটু দাঁড়া, চিন্তা করিস না তো, এমন বৃষ্টি তো থাকে না বেশিক্ষণ। কথার মাঝখানে মায়া খেয়াল করে দূরে সাইকেল নিয়ে একটা লোক এগিয়ে আসছে তাদের দিকে। মায়ারা যে গাছটার নিচে দাঁড়িয়ে আছে সেদিকে আশ্রয় নিতে এগিয়ে আসছে লোকটা। সাথে থাকা সাইকেলটা চেপে ধরে দৌড়ে এসে গাছের নিচে দাঁড়িয়ে পড়ে মায়াদের অপর পাশে। কলি আর মায়া কিছুটা দূরে সরে অন্য পাশে গিয়ে দাঁড়ায়। লোকটার দিকে তাকিয়ে থাকে তিনজনই। মানুষটা ভিজে গেছে, একাকার হয়ে গেছে একদম, পুরো শরীর জবজবে অবস্থা। সাথে থাকা সাইকেলটার অবস্থাও নাজেহাল, কাদায় মাখামাখি। কলি পা থেকে মাথা অবধি লোকটাকে দেখে ফিসফিস করে মায়ের কানে বলে, কে রে লোকটা, আগে তো কখনো দেখি নাই, তুই দেখছিস? দেখ তো। মায়া উকি দিয়ে একবার দেখে। অচেনা মানুষ, সে নিজেও কখনো দেখেনি, তবে লোকটাকে দেখে বেশ ভদ্রলোক মনে হয়। পরনে মার্জিত প্যান্ট শার্ট, পায়ে চামড়ার জুতো। বৃষ্টির মাঝে দৌড়ে আসতে গিয়ে প্যান্ট শার্টে সিটে সিটে কাদা লেগে যাওয়া। বাম হাতের কবজিতে চকচকে একটা ঘড়িও দেখা যায় তার। পলাশ চোখ গোল গোল করে দেখে, মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, আপা, এই লোকটাকে তো কোনোদিন দেখি নাই, নতুন মনে হয়। দেখে মনে হচ্ছে লোকটা শিক্ষিত। আমাদের গ্রামের লোকজনকে তো কোনোদিন হাতে ঘড়ি পরতে দেখি নাই। ঘড়ি পরা এমন ফুটানি করার মতো বড় লোক এই গ্রামে কেউ নাই। পলাশের সাথে সাথে কলিও একই কথা বলতে থাকে। মায়া কলির হাতে সিমটি কেটে বলে, চুপ কর না, যে আছে আছেই, এমন ফুসফাস শুনলে লোকটা কি ভাববে? আমাদের গ্রামের না হলে পাশের গ্রামের হতে পারে, সেখানেও কি শিক্ষিত লোকজন নেই নাকি? একটু পর ভদ্রলোকের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে পলাশ। পলাশ লোকটাকে জিজ্ঞেস করে, কাকা ভাই, কি এই গ্রামে নতুন? আগে কখনো দেখিনি তো, অচেনা লাগছে। পলাশের এমন অদ্ভুত কথায় অবাক হয়ে তাকায় লোকটা। কাকা ভাই, এটা আবার কি? আমাকে দেখে কি তোমার কাকা মনে হয়? পলাশ বলে, সেটা না, দেখে তো কাকা মনে হয় না, আবার ভাইও মনে হয় না। তবে আপনি বয়সে আমার অনেক বড়, তাই বুঝতে পারছিলাম না কি বলা যায়। লোকটা পলাশের কথা শুনে ফিক করে হেসে ফেলে। বাহ, বেশ পাকা ছেলে তো তুমি। বয়স কত তোমার? পলাশ বলে, জি, এই 10 বছর। আপনার বয়স? আমার বয়স শুনে কি করবেন? আমার বয়স তোমার থেকে আসলে অনেক বেশি, এই ধরো তোমার চেয়ে 16-17 বেশি। ওরে বাবা, তা আপনি কোথায় যাবেন? আমার বাড়ি পাশের গ্রামে। এখানে আমাদের কিছু জমি জমা আছে, তাই মাঝে মাঝে আসতে হয়। আগে আমার বাপদাদা দেখাশোনা করতে আসতো, এখন আমি দেখছি। ও আচ্ছা। পলাশের কাণ্ড দেখে মায়া আর করি আড়াল থেকে মুখ টিপে হাসে। কথার ফাঁকে ফাঁকে মায়াদের দিকে দু একবার তাকায় ভদ্রলোক। পলাশকে বলে, ওনারা কি হয় তোমার? পলাশ বলে, আপা হয়। মিনিট কয়েক পরে বৃষ্টি থেমে যায়। হুড়হুড় করে চারিদিকে ছড়িয়ে পড়ে রোদের ঝলকানি। বৃষ্টি থামতেই পলাশরা তিনজন বাড়ির পথে হাঁটা ধরে। পিছনে পড়ে থাকে সেই লোকটি। জুতার মাঝে তার কাদার মাখামাখি, হাঁটতে পারে না সে, সাইকেলটাও আর চলে না। পলাশকে পিছন থেকে ডেকে বলে, এই ছেলে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে? খুব অসুবিধা হচ্ছে, হাত পা ধুতে হবে, আমার সাইকেলটা চলছে না। পলাশ পিছন ফিরে চেঁচিয়ে উত্তর দেয়, এই গ্রামে পানি নেই, নদীতে যান,
আপনি আর আপনার সাইকেলকে গোসল করান। আপনার অবস্থাও তো ভালো না, লোকে ভূত ভাববে। পলাশ মুখ টিপে হাসতে শুরু করে, সাথে কলিও হো হো করে হেসে ওঠে। ভদ্রলোক বেশ অপমান বোধ করে। পাশে থেকে মায়া পলাশের মাথায় চড় দিয়ে বলে, সিসি, মানুষটা বিপদে পড়ে সাহায্য চাইছে, আর তোরা মজা করছিস। কলি নিজে হাসি থামিয়ে বলে, পলাশ, লোকটারে বল সামনে পুকুর আছে, সেইখানে গিয়া তারে হাত মুখ ধুইতে বল। আহারে বেচারা। কলির কথা মতো পলাশ লোকটাকে ডেকে বলে, এই যে সামনে একটা পুকুর আছে, আপনি ওখান থেকে হাত মুখ ধুয়ে নিতে পারেন। ভদ্রলোক ওদের পিছন পিছন এগিয়ে যায় পুকুরের দিকে। শান বাঁধানো পুকুর পার, টলটলে পুকুরের পানি। পলাশ আবার লোকটার কাছে গিয়ে বলে, আপনি কি রাগ করেছেন ভাইয়া? না, রাগ করিনি, তবে তোমাকে দেখে খুব মজা পেয়েছি। তুমি বেশ মজার ছেলে। কি নাম তোমার? আমার নাম পলাশ। আর আপনার নাম? ভালো নাম নিরাজ, আর খারাপ নাম নিরাজ। ফিক করে হেসে ফেলে। পলাশ ছেলেটা সত্যি বড্ড পাকা। নিরাজ সাবধানে সাইকেলটা পুকুরে নামায়। নামাতে গিয়ে সাইকেল সহ হঠাৎ পা পিছলে যায় নিরাজের। শক্ত করে ধরে রাখে সাইকেলের চাকা। পানিতে পড়বে করেও কোনো রকমে বেঁচে যায় নিরাজ। তবে পুরোপুরি না পড়লেও জামা কাপড় অর্ধেক ভিজে যায়, সাথে পায়ে থাকা চামড়ার জুতো জোড়া এক পাটি ভেসে যেতে নিলে আর এক হাতে ধরে ফেলে। অচেনা অজানা নিরাজ ছেলেটার এমন কাণ্ড কারখানা দেখে বড্ড হাসি পায় মায়ার। এক পর্যায়ে শব্দ করে হেসে ওঠে মায়া আর কলি দুজনেই। হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। লজ্জায় মাথা কাটা যায় নিরাজের। হাসি থামে না মায়ার। মুখে ওড়না চেপে অনবরত হাসছে মেয়েটা। নিরাজের অস্বস্তি হতে থাকে, নিজের উপরে বিরক্ত বোধ করে। নিয়াজ খানিকটা রাগান্বিত আর বিরক্ত হয়ে মায়ের দিকে তাকায়। মায়ের হাসি সহজে থামে না, খিলখিল করে এখনো হাসছে। ওড়না দিয়ে মুখ ঢাকা, দুহাতে মুখ চেপে আছে মায়া। ধবধবে ফর্সা হাত দুটোতে নীল রঙের রেশমি চুড়ি রিন রিন করে বাজছে মায়ার। ঘন পাপড়ি যুক্ত ডাগর চোখ দুটো খানিকটা ছোট হয়ে আসছে। প্রচুর পরিমাণে হাসলে যেমন হয় তেমনটা। দুই পাশে লম্বা বিনুনি দুটো ওড়নার আড়ালে বেরিয়ে আসছে হাঁটু বরাবর। নিরাজ স্থির হয়ে যায়, বিরক্ত ভাব দূর হয়ে যায় হুট করেই। এক ধ্যানে তাকিয়ে থাকে মায়ার দিকে। ঘোর লেগে যায় চোখে। ঠোঁটের ফাঁক দিয়ে নিরাজ আস্তে করে বিড়বিড়িয়ে বলে, মাশাআল্লাহ, কোনো মেয়ের হাসি এত মনোমুগ্ধকর হয় তা তো আগে জানা ছিল না। মায়ার দাদি জাবেদা পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। ক্ষেত থেকে কচু শাক তুলে আনছিল সে। মায়াকে উচ্চস্বরে হাসতে দেখে এগিয়ে আসে জাবেদা। সিসি, মায়া মানুষ এমনি করে হাসে, তোরে না কইছি কোনো সময় এমন জোরে জোরে হাসবি না, মানুষে কি কয়। সিসি। ঘাট পাড়ে দাঁড়িয়ে থাকা নিরাজের দিকে চোখ পড়ে তার। কিরে, ওই ছোকরাটা কেডা, আর তোরা এইখানে কি করস? কলি মুখে হাত চেপে হাসতে হাসতে বলে, লোকটা কাদায় পড়ে আছাড় খাইছে দাদি। কোনোদিন দেখছো এত বড় বেডা আছাড় খায়? কলি আবার জোরে জোরে হাসতে শুরু করে। পরপুরুষের সামনে ব্যাককলের মতো হাসিস না বেদ্যপ মাইয়া, পোলাটা বিপদে পড়ছে না, যা বাড়িতে যা। মায়া, তুইও যা, বাইরে আইসস কেন? আর পলাশরে বল এই পোলাটারে একটা গামছা দিতে। পলাশ খেলতে চলে যায়। মুর্শিদা আর জাবেদা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। মায়া কি করবে বুঝতে পারে না। এদিকে পাড়ে দাঁড়িয়ে গামছার জন্য জসিম দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মায়া লম্বা করে মাথায় ওড়না টেনে নেয়। গামছাটা নিজে এগিয়ে যায় নিরাজের দিকে। খানিকটা সংকোচ আর ভয়ে ভয়ে গামছাটা এগিয়ে দেয়। মৃদু হাত কাঁপতে থাকে মায়ার। নিরাজ আলগোছে মায়ের হাত থেকে গামছাটা নেয়। ধন্যবাদ। মায়ার ওড়নাটা মুখটার দিকে আবারও এক পলক তাকায় সে। মুখে ওড়না চেপে মায়া হাসছে। এখনো সে হাসি দমিয়ে রাখতে পারছে না মায়া। পুরো দমে হাসি থামানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু হাসি যেন থামছেই না কোনোভাবেই। মায়ার এমন অবস্থা দেখে নিরাজের নিজেরও হাসি পায়। ঠোঁট চেপে হাসি সংবরণ করে নেয়। আপনার নামটা জানতে পারি?
অচেনা অজানা পরপুরুষের এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্নে মায়ার বুক ছলাৎ করে ওঠে। হাসি থেমে যায় নিমেষেই। মায়া কিছু বলে না, প্রশ্নের জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে ওভাবেই। নীরাজ আবার প্রশ্ন করে, শুনতে পাচ্ছেন? আপনার নামটা? মায়া এবারও জবাব দেয় না, অস্বস্তিতে পড়ে যায়। কাচুমাচু করতে থাকে সমানে। ধ্যান ধরে তাকিয়ে থাকে মাটির দিকে। মায়া বড্ড সরল আর ভীতু প্রকৃতির। শুধু কলি আর পলাশের সাথে থেকে কিছু সময় নিজেরও তাদের দুষ্টুমি সামিল হতে হয়। তবে এখন পরপুরুষের সামনে এমন দাঁড়িয়ে থাকা তার কাছে বিশাল এক যুদ্ধের সমান মনে হয়। সেখানে তার সাথে কথা বলা তো দূরে থাক, এমন কঠিন সাহস নিয়ে সে জন্মায়নি। নীরাজ আবার কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে মায়া আগে পিছে না ভেবে কোনো রকম গামছাটা কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় বাড়ির মধ্যে। পিছনে নীরাজ শব্দ করে হেসে ফেলে। সারা ঘর অগোছালো হয়ে পড়ে আছে, জায়গার জিনিস জায়গায় নেই। প্রায় আধ ঘন্টা সময় হলো নীরাজ তার হাত ঘড়িটা খুঁজে পাচ্ছে না। কোথায় খুঁজে পাচ্ছে না সেটা সে জানে না। সাথে জবাবকে ডাকতে ডাকতে অস্থির হয়ে উঠছে সে। এদিকে জবারও কোনো সারা শব্দ নেই। নীরাজ বিরক্ত হয়ে যায়, নিচে নিজে বিড়বিড় করতে করতে থাকে। আজকাল দেখাই পাওয়া যায় না মেয়েটার, সারাদিন সাজগোজ আর টই টই করে এদিক ওদিক ঘোরা। ধুর। নীরাজ আবার ডাকতে থাকে জবাবকে। বেশ কবার ডাকার পর জবা সাড়া দেয়। দরজায় দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলতে থাকে, কি হয়েছে ভাই? ডাকতেছিস কেন? তাড়াতাড়ি বইলা ফেল, আমার অনেক কাজ আছে। নীরাজ চোখে মুখে রাগ নিয়ে এগিয়ে এসে বলে, বাপরে, আমার কাছের লোক, তোর আবার কাজ থাকে কোন সময়? সারাদিন কি কি কাজ করিস? দু একটা বল দেখি। জবা মুখ ভেংসি কাটে, দুহাত মাজায় রেখে বিরক্ত হয়ে বলে, ধুর, কি বলবা জলদি বলো তো ভাই, এত কথা কইতে পারবো না। আমার হাত ঘড়িটা দেখেছিস? পাচ্ছি না কোথাও। তোর ঘড়ির খবর কি আমি জানি? আমি নিছি নাকি? তবে খুঁজে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হেয়ালি করিস না তো, ঘড়িটা হারালে খুব খারাপ লাগবে আমার। জানিস তো এটা ফুপুর দেওয়া উপহার। জবা ঢং করে বলে, ঘড়ি পরে পাবি। সেদিন যাওয়ার সময় চুরি আনতে বলেছিলাম, আনিসনি কেন? আজ আব্বা তোরে আবার কদমপুর যাইতে বলছে। আজকে ফেরার পথে আমার জন্য লাল টকটকে দেখা একটা লিপস্টিক আনবি, তাইলেই দেব। নীরাজ সত্যি এবার বেশ বিরক্ত হয়ে যায়, চোখে মুখে রাগ ফুটে ওঠে। জবা মেয়েটা সবসময় নাসরবান্দা হয়ে এমন পিছে পড়ে থাকে। হুটহাট রেগে যাওয়ার মতো কাজকর্ম করে বসে মেয়েটা, কিন্তু নীরাজ এখন কথা বাড়াতে চাইছে না। তাকে কদমপুর যেতে হবে আজ আবারও। এক মুহূর্ত সে দেরি করতে নারাজ। আলমারি থেকে ছাইরঙা নতুন শার্টটা বের করে গায়ে জড়াতে জড়াতে নীরাজ বলে, আমি এসব মেয়েদের জিনিস আনতে পারবো না, টাকা দিচ্ছি, নিজে কিনে নিবি। তবে যদি আমার ঘরটা গুছিয়ে দিস তাহলে ভেবে দেখতে পারি। হ্যাঁ, কলেজ পাশ করা এত বড় একটা দামড়া ছেলে ঘর গোছাইতে জানে না, বয়স তো আর কম হইল না। এবার একটা বউ আন, বিয়ে করে ঘরের বউরে দিয়ে ঘরের সব কাজ করে নিবি। আমি পারবো না। মঙ্গলবার, আজ হাটের দিন। সরোয়ার শেখের হাটে থেকে ফিরতে ফিরতে সেই বিকাল। আর এই সুযোগটা হাতছাড়া না করে মায়া নেমেছে পুকুরের পানিতে। সাথে নেমেছে কলি আর পলাশ। তাদের ঝাপাঝাপি দেখে দৌড়ে আসে বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়ে। এরপর একের পর এক ঝাঁপ দিচ্ছে তারা সবাই। মায়া গ্রামের মেয়ে হলেও সাঁতার কাটতে তার ভীষণ ভয় লাগে। সবসময় যে তার পুকুরে নামা হয় এমনটা না, এ কারণে সাঁতারটা সেভাবে শেখা হয়ে ওঠেনি। তবে মাঝে পুকুরে যে পানিতে ভেসে থাকতে পারে বেশ কিছুক্ষণ। মায়েদের বাড়ির পাশেই পুকুর, শান বাঁধানো সেই পুকুরের চকচকে স্বচ্ছ পানি। পুকুরের অপর পাশ দিয়ে মাটির তৈরি একটা কাঁচা রাস্তা। রাস্তার ধারে দুটো বড় বড় খেজুর গাছ আর মাটিতে বেছানো অসংখ্য দুর্বা ঘাস, যেখানে মাঝে মাঝে মায়া আর কলি দুই বান্ধবী বসে থাকে। পানিতে নেমে জলকেলি করছে মায়ারা। কে কত সময় ধরে ডুবে থাকতে পারে বাজি ধরে তিনজনে পাল্লা শুরু করে। হঠাৎ মাটির রাস্তায় চোখ যায় মায়াদের। কালকের সেই অপরিচিত মানুষটা আজকে আবারও নীরাজকে দেখে
মায়া চোখ বাঁচিয়ে কপালের খানিকটা ভাঁজ উঁচিয়ে মুখ অর্ধেকটা ডুবিয়ে রাখে পানিতে। পুকুর পাড়ে এসব মাটির কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে নিরাজ। নিরাজের নিজেরও নজরে পড়ে যায় মায়াদেরকে। মায়া আর কলির সাথে পলাশকেও দেখে চিনে ফেলে সহজে। সেদিনে সে পাকা ছেলেটা পলাশ পানিতে ঝাপাঝাপি করছে। পলাশের সাথে থাকা মায়াকে দেখতে পায় পানির ভেতর মুখ অর্ধেকটা ডুবিয়ে রাখা অবস্থায়। মায়ার মুখ দেখা যায় না, কোনো রকম চোখ দুটো সহ মাথাটা বেরিয়ে আসে। নিরাজ হাঁটার গতি থামিয়ে ধীর করে। নিরাজকে দেখে মায়া তাড়াতাড়ি করে মাথায় ওড়না পেঁচিয়ে নেয়। উঠে যাওয়ার জন্য সমানে কলির হাত ধরে টানতে থাকে। কলি আরও কিছুক্ষণ ডুব সাঁতার করতে চায়, কিন্তু মায়ের কথাতে আর না উঠে পারে না। মায়া আর কলি হাত ধরে দুজনে দ্রুত ঘাটপাড় ছেড়ে ঘাসের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। কিছু পথ যে মায়া একবার ফিরে তাকায় পলাশকে ডাকতে। তাড়াতাড়ি উঠে পলাশ, আব্বা এসে পড়বে। পলাশ পুকুরে সাঁতার কাটতে কাটতে চেঁচিয়ে বলে, আচ্ছা তুই যা আপা, আমি আসছি একটু পরেই। মায়া আর দেরি করেনি, এক দৌড়ে ঢুকে পড়ে বাড়ির ভেতর। পলাশ উঠে যায় তার পরপরই। নিরাজ তাকিয়ে থাকে মায়ের দৌড়ানোর পথে। মায়ের মুখটা আজও ঢাকা ছিল। নিরাজের দেখা হয় না তাকে, তবে কণ্ঠস্বর শুনে ঠিকই সে বুঝতে পারে কালকের পাগলের মতো হাসতে থাকা সেই মেয়েটি এটি। মতিভ্রম করা তার সেই কণ্ঠস্বর, সেই শব্দধ্বনি এখনো শুনতে পায় যেন নিরাজ। কালকের কথাগুলো ভাবতে গিয়ে নিরাজ নিজের মনে হেসে ফেলে। হঠাৎ নজর ঘুরিয়ে নিচের দিকে তাকাতে চোখে পড়ে ঘাসের সাথে খড়কুটোতে আটকে থাকা একখানা রূপার নূপুর। নিরাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নূপুরটা হাতে তুলে নেয়। দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে বেশ কিছু সময়। পলাশকে আবারও আসতে দেখা যায়। রাস্তা ধরে কোনো কিছু সন্ধান করে করে আসছে পলাশ। পলাশ যে নূপুরটা খুঁজতে এসেছে নিরাজ তা আন্দাজ করতে পারে। নিশ্চিতভাবে জানার জন্য আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পলাশ, কিছু খুঁজছ? ঘাসের মধ্যে এলো পাথারি হাত চালিয়ে জবাব দেয় পলাশ, হ্যাঁ, একটা নূপুর হারিয়ে গেছে, পাচ্ছি না। কোথায় যে পড়েছে? বলো কি, কার নূপুর? আপার। ও আচ্ছা। পাশে ফিরে মুচকি হাসি নিরাজ, যেন এই কথাটাই শোনার জন্য অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। নিজের ধারণা সঠিক হওয়ার সুবাদে আগ বাড়িয়ে পলাশকে সাহায্য করতে কষ্ট করে খানিকটা। পলাশের সাথে মিশে মিশে নূপুর খোঁজার চেষ্টা চালায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও কোথাও পাওয়া যায় না। নিরাজ নিজের প্যান্টের পকেটে রাখা নূপুরখানা হাত দিয়ে আবারও দেখে নেয়। নিজ মনে মুচকে হাসে। বাড়ি চলে যাও পলাশ, ওইটা আর পাওয়া যাবে না, হয়তো পানিতে পড়ে গেছে। ভাগ্যে থাকলে আবার পাবে হয়তো। পলাশ হতাশ হয়ে বলে, তাই হবে, হয়তো পানিতে পড়ে গেছে। নিরাজ প্রশ্ন করে, আচ্ছা একটা কথা বলো তো পলাশ, তোমাদের গ্রামের মেয়েরা কি সবসময় মুখ ঢেকে রাখে নাকি? পলাশ খানিকটা তাকিয়ে থাকে নিরাজের দিকে, তারপর কিছুটা বিরক্ত ভাব নিয়ে জোরে জোরে উত্তর দেয়, না, সবসময় খোলা রাখে। আপনি তো ভিন গায়ের মানুষ, অচেনা, এই জন্য আপা আপনাকে দেখে মুখ ঢেকে রেখেছেন, বুঝেছেন? নিরাজ থতমত খেয়ে যায় পলাশের কথায়। বুঝতে পারে ছেলেটা শুধু কথাতেই পাখানা, চালাকি তো। নিরাজের করা প্রশ্নটার মানে তাহলে পলাশ সহজেই ধরতে পেরেছে। নিরাজ সাহস করে আবারও জিজ্ঞেস করে, ভিন গায়ের মানুষ তো কি হয়েছে, মুখ দেখে নিলে কি ক্ষতি হবে? কোন নিয়মে লেখা আছে? আছে, আমার দাদির নিয়মে লেখা আছে, করা নিষেধ আছে তার। পরপুরুষদের সামনে আপার মুখ খোলা বারণ, নজর লাগবে। সবাই বলে আপা এই গায়ের সব থেকে সুন্দরী, অতি রূপবতী, তাই সবসময় আড়ালে রাখে ওকে। সন্ধ্যার পরপরই পড়তে বসেছে পলাশ। মায়া পাশে বসে খাতা পত্র দেখছে পলাশের। রোজ নিয়ম করে পলাশকে এই সময় অঙ্ক করতে দেয় মায়া। কিন্তু অঙ্ক বিষয় বাদে বাকি সব বিষয়ে পলাশ অনেক ভালো, শুধু অঙ্ক করতে নিলেই মাথা ধরে যায় তার। পলাশের মাথায় অঙ্ক ঢুকছে না। এক হাতে কলম মুখে দিয়ে কামড়ে অন্য হাত দিয়ে মাথা চুলকাচ্ছে পলাশ। ভাইয়ের হাবভাব বুঝতে পারে মায়া। এই কাহিনীটা রোজই হয়। কিরে পলাশ, কখন থেকে এই একটা নিয়েই পড়ে আসছিস?
ক্লাস 4-এ পড়িস, এখন এই সাধারণ অঙ্কগুলোই পারিস না তুই? দিন দিন আরও গাধা হয়ে যাচ্ছিস দেখছি। পলাশ পেট মসরাতে মসরাতে বলে, আপা আজকে অন্য বিষয় পড়ি না, এটা থাক। কালকে তুই যত অঙ্ক দিবি সব করে দেব আমি। আব্বাকে ডাক দিব? রোজ রোজ একই কথা বলিস, আর ছাড় নেই তোর। পলাশ সোজা হয়ে বসে, মন ভারী হয়ে যায়। আপাকে আজ পটাতে পারে না। থমথমে মুখ করে হাতের নখ গুনে গুনে অঙ্ক কষতে থাকে চুপচাপ। তুই খুব খারাপ আপা, তোর সে কলি আপা ভালো। মায়া মুখ টিপে হাসে, অন্যদিকে পাশ ফেরে হাসি আটকে বলে, হ্যাঁ হবেই তো। তোর আর কলির মাঝে কোনো পার্থক্য আছে? দুটোই যে শয়তানের বাক্স। দুই ভাই বোনের ঝগড়ার মাঝে মুর্শিদা বেগম ভাত নিয়ে আসে ছেলেমেয়েদের খাওয়াতে। প্রায় সময় তিনি ছেলেমেয়েদের নিজ হাতে তুলে খাওয়ান। ছেলেমেয়েরা যেন তার চোখের মণি। পলাশ বড় সড়ো হাঁ করে ভাত মুখে নেয়, চিবোতে চিবোতে বলে, মা তোমার মেয়ে একটু ভালো পড়াশোনা করে বলে, আমাকে সবসময় ছোটো করে কথা বলে, জোর করে অঙ্ক করায়, এমন করলে নির্ঘাত ওর মেটটিকে ফেল আসবে দেখো। মুর্শিদা চট করে পলাশের মাথায় চট দিয়ে বসে, চোখ রাঙিয়ে বলে, এইভাবে কেউ বড় বোনকে কথা বলে? দিন দিন অসভ্য হয়ে যাইতেছিস। তুইও তো পারিস ওর মতো ভালোভাবে পড়াশোনা করে ভালো ফল করতে, তা না শুধু পাকনামি করা। সবাইকে আর আপার মতো এত মেধাবী নাকি? ওর মাথা সবার থেকে আলাদা। মুর্শিদা পলাশকে রেখে মায়ের মুখে ভাত দিতে যাবে, তখন মায়া ভাত না খেয়ে মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে যায়। জাবেদার ঘরে গিয়ে চুপটি করে বসে থাকে তার পাশে। কাদো কাদো মুখখানা দেখে জাবেদা প্রশ্ন করে, আজ কি হয়েছে পরিটার? অমন চাঁদ মাখা মুখখানা অমাবস্যার রাইতের মতো আন্ধার করে রাখছিস কেন? মায়া অবুঝ শিশুর মতো মুখ করে বলে, দাদি আমি যদি মেট্রিক ফেল করি তাহলে? জাবেদা পান খাওয়া দাঁত নিয়ে হাসতে থাকে, তাইলে আর কি, রাজপুত্র দেখা তোরে বিয়ে দিয়ে দিব, ঘোড়ায় চইরা তোরে নিতে আসব। দাদি তুমিও না, তোমরা সবাই কেমন জানো? আরে বোকা, কেমন কথা কস কেন? তোর মতো এত মেধাবী এত বুদ্ধিমতী মাইয়া এই গায়ের একটাও আছে? স্কুলের মধ্যে তুই সব সময় প্রথম, আর এইসব কথা তোরে মানায়? ফেল করবি এসব কে কইছে? পলাশ কইছে। মা দুদিকে মাথা নাড়িয়ে বলে, না কেউ বলেনি। রাতে আনোয়ার সর্দার বাড়ির সকলকে একত্রে করে বৈঠকে বসিয়েছেন। ছোট ছেলে নিরাজকে উপস্থিতি না থাকায় তিনি জবাবে দিয়ে ডাকতে পাঠিয়ে দেন তার ঘরে। ততক্ষণে জবার বয়সী বাড়ির কাজের মেয়ে রাবেয়া সবার জন্য চা আর বিস্কুট নিয়ে আসে। আনোয়ার হোসেন চায়ের কাপ তুলে নিয়ে সরাত করে চুমুক বসায় তাতে। কথা বলার ধরন তার ধীর স্থির। সবাই অপেক্ষা করতে থাকে তার কথা শোনার জন্য। হঠাৎ কি এক অতি জরুরি আলোচনা করতে তিনি আজ সবাইকে একত্রে ডেকেছেন। নিরাজ এসে দাঁড়িয়ে থাকে আনোয়ার সর্দারের পাশে। আনোয়ার চা শেষ করতে করতে বলে, শোন, অরুণা তো আবার এ বাড়িতে ফিরে আসতে চাইছে। সব ভুলে এত বছর পর আবার আসতে চায় সে। তোমরা তাতে কি বলো? আমার মনে হয় এ ব্যাপারে তোমাদেরও কোনো সমস্যা থাকতে পারে না। আমি মেনে নিয়েছি মন থেকে। নিরাজ তুমি কি বলো? আমার কথা কি ঠিক? নিরাজ হাসি মাখা মুখ নিয়ে উত্তর দেয়, অবশ্যই আব্বা, আমি নিজেও চাই এমন হোক। জবা আনন্দে আত্মহারা হয়ে যায়, তার চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। আনোয়ার সর্দারের পাশে গিয়ে পিছন থেকে তাকে দুই হাতে জড়িয়ে ধরে বলে, তেলে কাইলি আসতে বলো আব্বা, কতদিন পর বাড়িটা আবার পরিপূর্ণ হয়ে উঠবে। বহুদিনের নীরবতা যেন হঠাৎ আজ প্রাণ ফিরে পেল। খুশির ঝলকানি ছড়িয়ে পড়ল পুরো উঠোন জুড়ে। রান্নাঘর ভরে উঠল সুগন্ধে, সাথে ব্যস্তময় হাঁড়ি পাতিলের ঠক ঠক শব্দ। অনেক দিনের শূন্য বাড়িটা আজ ভরে উঠবে সে উৎসবে মুখরিত সর্দার বাড়ি। আনন্দের ধুম পড়ে গেছে পুরো বাড়ি জুড়ে। এত বছর যেন বাড়ির কোথাও একটা ফাঁকা পড়েছিল, আজ পূর্ণ হতে চলেছে। বাড়ির সকলেই যার যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বিশাল উঠানের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে রাবিয়া। সলিম বাজার সদাই করে এনে পুকুরিয়ে গেছে বড় মাছ দেখে আনতে। জেসমিন মায়ের সাথে পিঠা বানাচ্ছে। জবা নিজের ঘরে আলমারি খুলে নতুন জামা কাপড় বাছাই করতে ব্যস্ত। আনোয়ার সর্দারের মনটা আজ বেশ ভালো।
বুক থেকে পাথর নেমে যাওয়ার মতো আনন্দ হচ্ছে তার। তার 3 ছেলে মেয়ে। বড় ছেলে আরমান চাকরি সূত্রে বউ বাচ্চা নিয়ে বাইরে থাকে, মাঝে মাঝে বাড়ি আসে। তারপর বড় মেয়ে জেসমিন, মেজর ছেলে নিরাজ কলেজ পাশ করে ব্যবসা জমি জমা দেখাশোনা করে। ছোট মেয়ে জবা, যে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে, তার কাজ হলো সারাদিন সাজগোজ আর পাড়ায় পাড়ায় ঘোরা, পড়ালেখায় মন নেই। 2 বার মেট্রিক ফেল করে 3 বারে যে গত বছর অনেক কষ্টে টেনে টুনে পাশ করেছে। বড় বাঁচা বেঁচে গেছে জবা, সাথে বাড়ির সবাইও। এত লোকের ভিড়েও আনোয়ার একদিন তার বাড়িটা শূন্য মনে করত। আজ তার পরিপূর্ণ লাগছে। আনোয়ার সর্দারের ছোট বোন অরুণা নিরাজের একমাত্র ফুপু। বহুদিন বাদে সে আজ নিজ বাড়িতে ফিরছে। নিরাজের দাদা দাদি যখন মারা যায় তখন নিরাজের ফুপু মানে অরুণার বয়স খুব কম। ছোট অরুণাকে আনোয়ার সর্দার অনেক যত্নে আগলে আগলে বড় করেছিল। মা বাবাকে ছাড়া খুব একটা কষ্ট করতে হয়নি অরুণাকে লালন পালন করতে। অরুণা ছিল ছোট থেকে খুব শান্ত প্রকৃতির, খুবই সহজ সরল। কিন্তু সেই সহজ শান্ত অরুণা একসময় সবাইকে কষ্ট দিয়ে নওশের নামের এক শহুরের ছেলের হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যায়। প্রায় 28 বছর আগের ঘটনা। নওশের ছিল শহরের বিরাট ধনীর দুলাল, অতি শিক্ষিত। গ্রামীণ পরিবেশ উপভোগ করতে বন্ধুদের সাথে এসেছিল গ্রাম ঘুরতে। ঘাটি গেড়েছিল অরুণাদের বাড়ির পাশে। কিছুদিন ঘুরে ঘুরে গ্রাম দেখে নওশের, কিন্তু কোনো একভাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যায় অরুণা। তারপর নওশেরের হাত ধরে চলে যায় শহরে। শহরে গিয়ে অরুণাকে বিয়ে করে নওশের তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু অরুণা গ্রামের অল্প পড়ালেখা জানা চাষা পোষা ঘরের মেয়ে বলে মেনে নেয়নি তারা। অরুণা নওশের দুজনে মিলে আলাদাভাবে ছোট্ট একটা সংসার সাজায়। 1.5 বছরের মাথায় অরুণার কোল আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে ছেলে সন্তান। তখনও নওশেরের কোনো চাকরি বাকরি ছিল না। খুব অভাব অনটনের মধ্য দিয়ে দিন কেটে গেছে তাদের। শিক্ষিত ধনীর ছেলে হয়েও ছোটখাটো নানা ধরনের কাজকর্ম করে কোনো রকমের টেনে টুনে সংসার চালাতে থাকে নওশের। অরুণাও সমান তালে কষ্ট করে গেছে। সংসারে তার অবদান অনেক। আগে থেকে জানা নানা রকম হস্তশিল্পে রং বেরঙের বিভিন্ন নকশি কাঁথা তৈরি সহ আরও বিভিন্ন কাজ করে গেছে। অনেক কষ্টের পর বাড়ি ফিরে না এসে ওভাবে স্বামী আর সন্তান নিয়ে সংসার করে গেছে অরুণা। ছেলের বয়স যখন 5 বছর, নওশেরের তখন বড় একটা প্রতিষ্ঠানে চাকরি হয়। শিক্ষিত আর বুদ্ধিমত্তা দিয়ে খুব তাড়াতাড়ি উপরে উঠতে শুরু করে সে। অরুণাও পাশাপাশি তার হস্তশিল্পের কাজ চালিয়ে যেতে থাকে। দেখতে দেখতে দিন ঘুরে যায় তাদের, সংসারে সফলতা ফিরে আসে। তার কিছুদিন পর থেকে নওশেরের বাড়ির লোকেদের সাথে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ফুটফুটে রাজপুত্রের মতো নাতিকে দেখে মুখ ফেরাতে পারে না নওশেরের বাবা মা। যাওয়া আসা শুরু হতে থাকে। কিন্তু নামি দামি বাড়ি গাড়ি সম্পদ আর বড়লোক পিতার কাছে না ফিরে নওশের তার স্ত্রী সন্তানকে নিয়ে একাই থাকতো নিজের বাড়িতে। অরুণা নিজেও আর কখনো ফিরে আসেনি তার গ্রামে। তবে ভাইয়ের ছেলে নিরাজকে তিনি মাঝে মাঝে নিজের কাছে রাখত। নিরাজ যখন মেট্রিক শেষ করে শহরে ভর্তি হয়েছিল তখন অরুণার বাসায় থাকতো নিরাজ। জবাকেও একবার ঘুরতে নিয়ে গিয়েছিল সেখানে। 2 বছর শহরে থেকে পরে ফিরে আসে নিরাজ। অরুণা নিজের ছেলে অসীম আর ভাইয়ের ছেলে নিরাজকে কখনো আলাদা করে দেখেননি। সমবয়সী হওয়ায় নিরাজের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় অসীমের। বাড়ির সবাই জানতো সবই। তারা চেয়েছিল স্বামী সন্তান নিয়ে চলে আসুক অরুণা, কিন্তু আনোয়ার সর্দার খুব একটা চাইতেন না তখন। লোকলজ্জা, ভয়, সংকোচ, নানা বাধা বিপত্তি থেকে অরুণাও আর আসেনি। আজ অরুণা অঢেল ধন সম্পদের মালিক। অর্থ সম্পদের অভাব নেই তার। শহরে নিজের একটা বাড়ি আছে, ছেলের বড় বড় ব্যবসা আছে, কারি কারি টাকা পয়সা আছে। অরুণার ছেলে অসীম সাফায়াত এখন টকবগে সুদর্শন এক যুবক, বাবার মতো সুপুরুষ আর অতি বুদ্ধিমান। নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শিক্ষার সর্বোচ্চ ধাপ অতিক্রম করে
গত বছর পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার নাম শহরের নামিদামি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে হাতের মুঠে নিয়ে চলে। অরুণা তার ছেলেকে মানুষ করেছেন নিখাত খাঁটি সোনার মতো করে, অতি ভদ্র মার্জিত ধরনের। দেখতে শুনতে শহুরে হলেও অসীম সাফায়েতের মনটা সম্পূর্ণ তার মায়ের মতো সহজ আর বাবার মতো গ্রামপ্রেমী। আজ নওশের নেই, গত হয়েছেন 1 বছর। চলে যাওয়ার আগে গোপনে একটা ইচ্ছে রেখে গেছেন নওশের। তার শেষ ইচ্ছার কথা তিনি অরুণাকে বলেছিলেন। স্বামীর সেই ইচ্ছা এখন পূরণ করতে চায় অরুণা। সেই সুবাদেই অসীমকে নিয়ে আজ তার গ্রামে ফেরা। আজ অনেকদিন পর নিরাজের সাথে অসীমের দেখা। গাড়ি থেকে নামতে নিয়াজ দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরে অসীমের। অরুণাকে পায়ে হাত দিয়ে সালাম করে। অসীম নিজে খুব খুশি হয় নিয়াজকে দেখে। সমবয়সী 2 ভাই মোলাকাত করতে থাকে। সম্পর্ক তাদের বন্ধুর মতোই। নিরাজ গাড়ি থেকে অসীমদের ব্যাগগুলো নামাতে নামাতে বলে, তাড়াতাড়ি চলো অসীম, তোমাকে দেখার জন্য পুরো গ্রাম অপেক্ষা করেছে সর্দার বাড়িতে। উঠোনের মাঝখানে অরুণাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির সকলেই। আশেপাশের লোকজন ভিড় জমিয়েছে অরুণা আর তার ছেলেকে দেখার জন্য। অরুণা আর জহুরা ননদ ভাবি মিলে দুজন দুজনের গলা জড়িয়ে কাঁদছে। কত স্মৃতি তাদের। চুল বেঁধে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, হাসি তামাশা করা। বয়সটা কাছাকাছি হলেও ভাইয়ের বউ হিসেবে জহুরা অরুণাকে যত্ন করত মায়ের মতো করে। কত বছর পর আবার তাদের সাথে দেখা। আশেপাশে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে অরুণা। জেসমিন দৌড়ে কাছে আসে। অরুণাকে ঠিকভাবে চিনতে পারে না। অরুণাও চিনতে কষ্ট হয় জেসমিনকে। জেসমিনের বয়স তখন 2। তখন অরুণা শেষ দেখেছিল তাকে। জবা, জেসমিন আর বাড়ির সকলের সাথে অরুণার পরিচয় করিয়ে দেয় জহুরা। একে একে গ্রামের সকলের সাথে অরুণা নতুনভাবে পরিচিত হয়। পাশের বাড়ির এক বুড়ি জিজ্ঞেস করে অরুণাকে, কই রে অরুণা, তোর পোলা কই? শুনছি তোর ডাঙর একটা পোলা আছে। পোলায় নাকি রাজপুত্রের মতন দেখতে, লুকাইয়া রাখছিস নাকি? ডাক দে তারে, দেহি আমার পছন্দ হয় কিনা। অরুণা হেসে বলে, পছন্দ না হয়ে উপায় নেই কাকি, আমার ছেলেকে দেখলে বুড়োকালে তোর মাথা ঘুরে যাবে। কিন্তু আমার ছেলে দোষ দিতে পারবে না তখন। আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে ঘন ঘন, বৃষ্টি হবে হবে ভাব। আকাশের বুক ফেটে বেরিয়ে আসছে তুমুল মেঘের গর্জন। আজ আকাশে জ্যোৎস্না নেই, অন্ধকারে ঘুটঘুটে চারিদিক। জোনাকি পোকাদের দলবল এদিক সেদিক ছুটে চলেছে অনবরত। নিরাজ আর অসীম বিকেলে বেরিয়েছে গ্রাম দেখতে, এখনো ফেরেনি। বড় রাস্তার মোড়ে তারা টং দোকানে বসে আছে। বৃষ্টি আসা ভাব বুঝে চট করে বেরিয়ে পড়ে দোকানের ভেতর থেকে। দৌড়ে বাড়ির পথে রওনা হয়। প্রতিমধ্যে গম গম করে শুরু হয় তুমুল বৃষ্টি। সলিমের সাথে দেখা হয়ে যায় অসীমদের। জহুরা 2টো পাতা দিয়ে কাজের ছেলে সলিমকে পাঠিয়েছেন অসীমদের এগিয়ে আনতে। নিরাজ সলিমের হাত থেকে ছাতাটা নিয়ে দৌড়াতে দৌড়াতে অসীমকেও দ্রুত পা চালাতে বলে। সলিম বাকি অন্য ছাতাটা অসীমের মাথায় ধরে নিজে ভিজতে ভিজতে আসে। অসীমের পছন্দ হয় না বিষয়টা। ছাতা নামিয়ে সে সলিমের মাথায় ধরে বলে, আমার লাগবে না, তুমি নাও। সলিম জিভ কাটে, ঠোঁট 2টো প্রসারিত করে হাসতে হাসতে বলে, সি সি, কন কি সাহেব, আপনারে ভিজতে দিয়ে আমি ছাতা নিমু কেন? আপনি হইলেন শহরের মানুষ, তার উপর খালুজানের ভাগিনা, মালিক পক্ষের লোক, আর আমরা হইলাম কামলা জাতের মানুষ। আপনাদের মতো লোকেদের মাথায় তো আমরার মতো মানুষরাই ছাতা ধরে চলে। সলিমের কথায় খানিকটা বিরক্ত বোধ করে অসীম। গ্রামের বেশিরভাগ মানুষই সলিমের মতো নিজেদের ছোট করে। কিছু বড় মাপের মানুষদের সামনে হাঁটু মুড়ে বসে থাকতে যেন অভ্যস্ত হয়ে গেছে সবাই। তাদের এই দাসত্বকে কাজে লাগিয়ে সেই সুবাদে নিজেদের ক্ষমতা দেখে উঁচুতে উঠে বসে উঁচু শ্রেণীর লোক। তবে অসীম সেই দলের না। অন্যদের আগ বাড়িয়ে এসব দাসত্বপনা তার পছন্দ না কোনোভাবেই। লম্বা সময় ধরে বারান্দায় খুঁটিয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে জবা। চাতক চোখ জোড়া, বারবার উকি ঝুঁকি মারছে উঠোনের দিকে। পায়চারি করে পুরো বারান্দা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির গতি বেড়ে গেছে।
জবা বিরক্ত মুখে বিড়বিড় করতে থাকে সমানে। হঠাৎ অসীম আর নিরাজকে আসতে দেখে মুহূর্তে বিরক্ত ভাবকে মুখে ফুটে ওঠে জবার। দৌড়ে যায় অসীমের পিছন পিছন। নিরাজ ধমক দেয় জবাকে, ঘুরঘুর করছিস কেন? একটু কাজের তো কিছু করতে পারিস, গামছা নিয়ে ভিজে গেছি দেখতে পাচ্ছিস না? জবা হাসি মুখে দৌড়ে যায় গামছা আনতে। জহুরা বেগম আলমারি থেকে পরিষ্কার নতুন একটা তোয়ালে বের করে অসীমের দিকে এগিয়ে দেয়। আসো আব্বা, আমি মাথা মুইছা দেই, ঠান্ডা লাগে যাবে। অসীম হালকা হেসে বিনয়ের সাথে বলে, না না আমি পারবো, আমাকে দিন। জহুরা কথা শোনে না, আদুরে ভাব নিয়ে তোয়ালে দিয়ে যত্ন সহকারে অসীমকে মুখ মুছে দিতে থাকে। অসীমও আর বারণ করতে পারে না। জহুরা মাথা মুছতে মুছতে অসীমের মুখে আদরে ভাব নিয়ে বলে, মাশাআল্লাহ, কত সুন্দর আমার আব্বা, একেবারে রাজপুত্তর। অসীম তার কথা শুনে হেসে ফেলে। জবা দাঁড়িয়ে দেখে দরজার পাশে থেকে। বেশ কিছু সময় নিয়ে সে ভালোভাবে পরখ করতে থাকে। অসীমের সুঠাম দেহের গড়ন, বিশাল লম্বা চড়া শক্ত পেশিযুক্ত দেহের আকৃতি, হলদেটে শ্যামবর্ণের মাধুর্য ভরা মুখের আদল, ঘন কালো ভুরু, লম্বা উঁচু নাকের ডগায় ছোট্ট একটা লাল তিল। মাথা ভর্তি চুলগুলো বৃষ্টির পানিতে ভিজে অগোছালো হয়ে আছে। পরনের পাঞ্জাবিটা ভেজা শরীরে লেপ্টে আছে আটোসাটো হয়ে। জবা দূর থেকে তৃপ্তি নিয়ে দেখে আর হাসে। রাবেয়া মেয়েটায় বেশ কিছু সময় হলো চুপচাপ এসে দাঁড়িয়েছে জবার পিছনে। জবার মতিগতি বুঝতে চেষ্টা করছে। হঠাৎ কানের কাছে ফিসফিস করে রাবেয়া বলে, কি আফা, পছন্দ হয়েছে? জিনিস কিন্তু সেই খাসা। জবা লজ্জা পেয়ে হেসে ফেলে, দুহাতে মুখ ঢেকে দৌড়ে নিজের ঘরে চলে যায়। রাত গভীর হয়েছে, চারপাশে পুরো দমে নীরব নিস্তব্ধ। অনেক আগেই সবাই ঘুমিয়ে গেছে। আকাশটা ফকফকা। একনাগারে বৃষ্টি শেষে পরিষ্কার হয়ে গেছে। মেঘ কেটে গেছে, সামান্য জ্যোৎস্না দেখা যাচ্ছে। অসীম দাঁড়িয়ে আছে ওপরতলার বারান্দায়। আকাশ দেখছে এক মনে। তারার ফাঁকফোকর গলে নেমে আসার নিস্তব্ধতা আর হালকা বাতাসে গ্রামের পরিবেশটাকে অনুভব করার চেষ্টা করছে। এ বাড়িটা বেশ সুন্দর, অসীমের ভালো লাগে। কাঁচা পাকা ইটের দোতলা বাড়ি, অনেকগুলো ঘর। নিচতলায় নিরাজের পরিবারের সবাই থাকে। ওপরতলার ঘরগুলো এখন অরুণা আর অসীমের জন্য। অসীমের ঘরের দক্ষিণমুখী বড় জানালা আছে। হু হু করে বাতাস আসে। দূর পর্যন্ত গ্রামের দৃশ্য দেখা যায়। বাড়ির সামনে উঠানটা অনেক বড়, মাঝখানে পুরনো একটা কূপ, আশেপাশে বড় বড় আম গাছ। উঠানের শেষ প্রান্তে দুটো টিনের চালের জীর্ণ শীর্ণ ঘর, সেখানে আবাদি জমির ফসল রাখা হয়। বাড়ির বাইরে বের হলে দেখা যায় অবাড়িত ক্ষেত আর ক্ষেত, আঁকা বাঁকা কাঁচা রাস্তা আর পুকুর পাড়ের শ্যাওলা ধরা জলের আভা। গ্রামের রাত শহরের রাতের মতো নয়। এখানে সন্ধ্যা নামতে মানুষ ঘরে ফেরে, পাখিরাও ডানা ঝাপটাতে ঝাপটাতে নিজ নীড়ে ফিরে যায়। কিছুটা রাত বাড়লেই জনমানবহীন হয়ে পড়ে চারিদিক। মাঝে মাঝে দূরের পাকা রাস্তায় বড় ট্রাকের শব্দ ভেসে আসে। আবার মাঝরাতে শোনা যায় শেয়ালের হাঁক কিংবা অচেনা কোনো পাখির ডাক, যা শুনলেই গা শিউরে ওঠে। তবু এই রাতের ভেতরে এক অদ্ভুত শান্তি মিশে থাকে, যা অসীমকে খুব করে টানে। বাতাসে অনবরত বইতে থাকা তরতাজা হাওয়া, বড় বড় গাছের পাতায় শোষ শব্দ, আর হঠাৎ করে কুয়াশার আড়াল থেকে উঠে আসা চাঁদের আলো, সব মিলিয়ে গ্রামে যেন এক রহস্যময় কোনো ভুবন। গ্রামে গাছপালা বেশি হওয়ার চারিদিকে অনবরত নির্মল তরতাজা হাওয়া বইতে থাকে। তীব্র গরমকালেও মাঝরাতে হালকা শীতের অনুভূত হয়। শহরের পরিবেশটা এমন না, যেখানে আলো আর কোলাহলে রাত দিনে কোনো ফারাক বোঝা যায় না। কিন্তু গ্রামে রাত মানেই অসীম সৌন্দর্যের রহস্য, শীতল, নির্জন আর মায়াময়। পরন্ত বিকেলের হালকা সোনালি আলো ছুঁয়ে যাচ্ছে অসীমের চোখে মুখে। বিকেলের মিষ্টি রোদ ঘরে ঢুকেছে জানালা ভেঙে। জানালার পাশেই পুরনো ধাঁচের জমিদারি নকশা করা বিশাল মজবুত একটা খাট। সেই খাটে গালিয়ে শুয়ে বই পড়ছে অসীম। অবসরে বিভিন্ন বই পড়া
তার বড় একটা নেশা বলা যায়। ছোটবেলা থেকে সে বইপ্রেমী। বই পড়তে পড়তে চোখ লেগে যায় অসীমের। বালিশের নিচে বই রেখে নিয়ে সোজা হয়ে শুতে যাবে, তখনই দরজায় খটখট শব্দ হয়। কড়া নাড়ছে জবা। দরজা অর্ধেক খোলা ছিল। জবা দরজার ফাঁক দিয়ে মাথা ঢুকে উকি দেয়। আসতে পারি অসীম ভাই? অসীম বালিশের নিচে থেকে বইটা বের করে আবার মনোযোগ দেয় তাতে। জবার দিকে না তাকিয়ে উত্তর দেয়, এসো। জবার হাতে চায়ের কাপটা এগিয়ে দিয়ে অসীমকে বলে, বিকেলে নাকি আপনার চা খাওয়ার অভ্যাস? অরুণা ফুপ্পু চাটা পাঠাইয়া দিছে আপনার জন্য, এই যে ধরেন। আর কিছু লাগবে নাকি সেটাও জানাইতে কইছে। ধন্যবাদ, আর কিছু লাগবে না। তুমি বরং কষ্ট করে এইটা একটু নিয়ে যাও বলেই অসীম আগে থেকে শেষ করে রাখা চায়ের কাপটা জবার সামনে এগিয়ে দেয়। তা দেখে থতমত খেয়ে যায় জবা। জিভ কেটে নিজের মাথায় চাটি মারে নিজেই। চা কখন খাইলেন? কে দিল? একটু আগে তোমার অরুণা ফুপুই দিয়ে গেছে। জবা আর কথা বাড়ায় না, আস্তে করে ঘর থেকে বের হয়ে যায়। নিজে নিজে বিড়বিড় করে বলতে থাকে, সিসি কি ধরাটা খাইলাম। অসীম ভাই কি মনে করলো আমারে? ক্যাঞ্চে একবারে দরদ দেখাইতে গেলাম। জবাকে দেখে সিঁড়ি মুছতে মুছতে রাবেয়া বলে, আপনি মিথ্যাটাও ঠিকভাবে সাজাইতে পারেন না জবা আফা। হইল তো, খালি খালি বাড়াবাড়ি করতে গেলেন। চুপ কর তুই, ভালো লাগার মানুষের সামনে একটু আদ্রে এমন হইবই, তুই বুঝবি না এসব। সে কতদিন আগে একবার নিরাজ ভাইয়ের সাথে গেছিলাম তার বাড়িতে, তখনই আমার পছন্দ হয়েছিল তারে, কিন্তু অত বুঝি নাই। এখন বুঝি আমি তারে সত্যি পছন্দ করি। তাইলে কথাটা তারে বইলা দেন। তাই তো হয়, আপনার বাড়িতেই তো আছে, সে কি আমার পছন্দ করবে? আমি কি তার মতো এত সুন্দর মানাইব? একদিন নিরাজ ভাই বলছিল শহরের কত সুন্দর সুন্দরী মেয়ে নাকি অসীম ভাইয়ে আগ বাড়িয়ে প্রেমের প্রস্তাব দেয়। কত মানুষ পাগল তার জন্য, কিন্তু সে নাকি কাউরে পাত্তা দেয় না। জানিস তার ঘরে যে গেছিলাম, আমার সাথে কি ভাবটা না নিয়েই কথা কইল। বাপরে বাপ, একবারও তাকাইল না, অহংকারী পুরুষ। তাহলে আপনি আর ওই পথে যাইয়েন না আফা। আসমানের চাঁদ মনে করে দূরে থেকে দেখতে থাকেন। শাপলা বিলে লাশ পাওয়া গিয়েছে, কিশোরী এক মেয়ের লাশ। কদমপুর গ্রাম ছাড়াও আশেপাশের সব গ্রাম থেকে দল বেঁধে লোকজন আসছে সেই লাশ দেখতে। সবাই মাঠের মধ্য দিয়ে ছুটে যাচ্ছে শাপলা বিলের দিকে। মায়ার কলি বসেছিল মাঠের পাশেই। লোকজনের এমন হন্তদন্ত হয়ে ছোটাছুটি দেখে এগিয়ে যায়। মাদের প্রতিবেশী রফিক কাকা জমির কাজ ফেলে নিজেও দৌড়াতে থাকে। পিছন পিছন মায়া আর কলিও দৌড়াতে থাকে রফিকের। কলি জোরে একটা ডাক দেয়, ও কাকা, এত মানুষ কেন, কি হয়েছে? রফিক থেমে যায়, মায়াদের দিকে এগিয়ে এসে বলে, শাপলা বিলে লাশ পাওয়া গেছে, মাইয়া মানুষের লাশ। সবাই দেখতে যাইতেছে, তোরা যাবি? লাশের কথা শুনে মায়া ভয় পেয়ে যায়। কলির হাত চেপে ধরে বলে, না না, যাব না। কলি চল বাড়ি যাই, দেখতে হবে না লাশ। কলি জোরাজুরি করতে থাকে মায়াকে। রফিক মায়াকে বলে, থাক তোরা বাড়ি যা। মায়া তুই এসব দেখতে পারবি না, ভয় পাবি, আর তোর আব্বা জানলে তোরে বকবো। মায়া কলির হাত ধরে টানতে থাকে, কিন্তু কলি মায়াকে জোর করে নিয়ে যায় শাপলা বিলে। চল না, তোর আব্বা তো আজ বাড়িতে নাই, কিছুই হইব না, দেখে আসি, চল না। তাড়াতাড়ি আসবি তো আব্বা আসার আগে? হ্যাঁ রে চল। মায়া ভয়ে ভয়ে কলির হাত চেপে হাঁটতে শুরু করে। চারিদিকে গিজগিজ করছে মানুষজন, গোল হয়ে দাঁড়িয়ে দেখছে সবাই। লাশের খবর পেয়ে পুলিশ এসেছে, তদন্ত চলছে। কদমপুর গ্রামের শেষ প্রান্তে মস্ত বড় এই বিলটা। কয়েকটা গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে বিল। স্যাঁতস্যাঁতে লতাপাতা জড়ানো কালো বিলের পানি। বিলের আশেপাশে দিয়ে ঘুরে ঘুরে পুলিশ সন্ধান চালাচ্ছে। লাশ শুয়ে রাখা হয়েছে মাটিতে। কিশোরী এক মেয়ের লাশ, ফর্সা গায়ের রং, দেখে মনে হয় অতি সুন্দরী কোনো মেয়ে ছিল। লাশের গা থেকে হালকা গন্ধ আসায় সকলে মুখ চেপে ধরে রেখেছে। ফুলে উঠেছে লাশটা, দীর্ঘদিন পানিতে ভেসে থাকার মতো অবস্থা। লাশের গা আর হাতে পায়ে কাটা ছেঁড়া, মুখের এক পাশে মাংস উঠে গেছে, উঠে যাওয়া অংশে মাছি এসে ভিড় জমিয়েছে। লাশ দেখে মাথা ঘুরে যায় মায়ার, বমি আসতে যেও আসে না, শক্ত করে কলির হাত চেপে ধরে থাকে, সাথে ওড়না দিয়ে ভালো করে মুখ বেঁধে রাখে। মাঝে মাঝে মায়েরা এই বিলে আসতো শাপলা তুলতে। আজ এখানে এমন এক ঘটনা দেখে আরো ঘাবড়ে যায় মায়া। বমি আটকে দুপা পিছনে ঘুরতে মায়া ধাক্কা খেয়ে পড়ে শক্তপোক্ত কিছুর সাথে। অমনি গল গল করে বমি করে দেয়। মুখে ওড়না চেপে কোনো রকম মাথা তুলতেই চোখ পড়ে যায় লম্বা চওড়া বলিষ্ঠ এক যুবকের চোখের সাথে। নিজের করা অঘটনে বলি হওয়া
অপরিচিত মানুষটার পরনের পাঞ্জাবিতে নোংরা লেগে যাওয়ায় মায়া ভয় পেয়ে যায়। লোকটার হাতে থাকা দামি মোবাইল ফোনটাও জোরে সোরে ধাক্কার কারণে ছিটকে পড়ে যায় অনেক অংশে। মায়ের অস্বস্তি হতে থাকে, ভয় পেয়ে যায়, প্রচণ্ড রকমের সংকোচের ঠেলায় উঠে দাঁড়াতেই যেন ভুলে যায় সে। কলি এসে দৌড়ে মায়াকে উঠে দাঁড় করাতে গিয়ে বলে, এটা কি করলি মায়া? লোকটার গায়ে বমি লেগে গেছে, মোবাইলটাও ভাঙে ফেলছিস, একটু সাবধানে দেখে হাঁটবি না? সিসি এখন কি হইব? মায়া করুণ দশা হয়, কাঁদুনে ভাব চলে আসে চোখে মুখে। মায়ের দুর্দশা টের পেয়ে অসীম নিচে থেকে তার সংকোচ কাটিয়ে তোলে, বিনয়ের সাথে বলে, দুঃখিত, আমি দেখতে পাইনি, আপনি কি ঠিক আছেন? মায়া অবাক হয়ে কলির দিকে আর চোখে তাকিয়ে থাকে। ভয় দূর হয় তার। ভুলটা পুরোপুরি মায়েরই ছিল, তাই ভেবেছিল লোকটা জোরে সোরে আগে একটা ধমক দেবে, তারপর একটা থাপ্পড়। কিন্তু মায়ের ভাবনা ভুল করে সে নিজে থেকে দুঃখ প্রকাশ করছে। মায়া আস্তে করে বলে, জি ঠিক আছি। অসীম আর নিরাজ এসেছিল গ্রাম ঘুরতে। পথেই শাপলা বিলের ঘটনা জানতে পেরে এগিয়ে আসে, আর এসে অসীমের এই হাল হয়ে যায়। মায়া কলির হাত চেপে বাড়ির পথে হাঁটা ধরে। সামনে হঠাৎ নিরাজের সাথে দেখা। নিরাজ মায়াদের চিনতে পেরে মিষ্টি হেসে জিজ্ঞেস করে, আপনারা পলাশের বন্যা? মায়া এই অবস্থায় আরও খানিকটা সংকোচে পড়ে যায়, কাঁচুমাচু ভাব হয় তার। কলি উত্তর দেয়, হ্যাঁ। নিরাজ বলে, আন্দাজ করেছিলাম, এতবার দেখা হলো অথচ আপনাদের নামটাই জানি না। কথার ফাঁকে নিরাজের সাথে দাঁড়িয়ে থাকা অসীমকে আর চোখে দেখে মায়া। অসীম বড্ড অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে, ভেঙে যাওয়া মোবাইলটা দু একবার বন্ধ করে চালু করছে। এত কিছুর পর লোকটা কিছু বলেনি মায়াকে। মায়ের ভীষণ লজ্জা বোধ হয়, সাথে খারাপও লাগে ভীষণ তার জন্য। কলিকে নিরাজের সাথে মায়া কথা শেষ করতে দেয় না। হঠাৎ চোখ পড়ে দূরের রাস্তায়, বিড়বিড় করে বলতে থাকে কলির কানে আসে, তাড়াতাড়ি পালা কলি, আব্বা আসছে, দেখে ফেলে রক্ষে নেই, বলেই দুজনে ছুটে চলে যায়। আসসালামু আলাইকুম। এটা একটা নতুন গল্প, অনেক ভালো গল্প, আশা করি সাপোর্ট করবেন। আগের গল্পগুলো আগামীকালের মধ্যেই শেষ হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।